যাদবপুরের ঘটনায় আমি খুব দুঃখিত। ছাত্রছাত্রীরা অন্যায় করতে পারে, ছাত্রছাত্রীরা ভুল করতে পারে, করবে, এটাই স্বাভাবিক। তাই বলে একজন মন্ত্রী ছাত্রর ওপর দিয়ে গাড়ি চাপা দিয়ে চলে যাবে? এই যুগে আমরা বাস করছি। কত ঔদ্ধত্য, কত নিজের ওপরে অহংকার থাকলে একটা মন্ত্রী গাড়ি চাপা দিয়ে চলে যেতে পারে? আমি এটা কোনোদিন স্বপ্নেও দেখুন, ভোটের রাজনীতি হয়, ভোটের দিন মারপিট হয়, রাজনৈতিক প্রতিহিংসা হয়, কিন্তু এরা তো ছাত্র। এই ছাত্রদের ওপরে গাড়ি চালিয়ে মন্ত্রী চলে যাচ্ছে, এর থেকে বড় অপরাধ বা এর থেকে বড় দুঃখের ঘটনা পশ্চিমবাংলায় অন্তত আমার জীবনে আমি কোনোদিন ফেস করিনি। এটা হওয়ার পরে সত্যি আমি ঘটনাটা নিয়ে ভেবেছি, তাদের পরিবারের কথা ভেবেছি এবং সেই ছাত্রর কথা ভেবেছি। তার একটা চোখ প্রায় গেছে, আমি জাস্ট, আর তার যা বয়ান, সেই বয়ান, তিনি যদি কোর্টে তার বয়ানে স্টিক থাকেন, পুলিশ তদন্ত করে যাই করুক না কেন বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না ব্রাত্য বসুকে। যদি একটু এটা সম্পূর্ণরূপে অ্যাটেম্পট টু মার্ডার, খুনের চেষ্টার মামলা। এবং যা বয়ান আমি ওই ব্যক্তি বা ওই ছাত্রর আমি শুনেছি, এ মামলা পুলিশ তো অ্যারেস্ট করবে না আমরা জানি। ব্রাত্য বসুর 10 বছর সাজা হওয়াটা কোনো ফ্যাক্টর না, ওনার যদি বয়ান কোর্টে এভিডেন্সের সময় সঠিক থাকে। আর যিনি আহত হয়েছেন তার পরিবার এবং জনগণের কাছে আমি আবেদন করব, প্রতারক তৃণমূল এবং প্রতারক ব্রাত্যর নাটক কান্নায় কিন্তু কোনোদিন আপনারা ভুলে যাবেন না। বড় বড় নাটক করবে, কারণ প্রতারকরাই নাটক করে। আপনারা দেখবেন যখন সারদা নারদা যত মামলা হয়েছে, এই প্রতারক গুলো যখন ধরা পড়েছে, তৃণমূলই প্রতারক, তৃণমূল ছাড়া কেউ প্রতারক নেই পশ্চিমবাংলাতে। তারা জেলে না গিয়ে তারা শরীর খারাপের নাটক করে গেছে। ব্রাত্য বসু এখন যেটাই বলবেন সেটা প্রতারণা ছাড়া কিছু না। তাই ওনার কথায়, যেহেতু তিনি তৃণমূল করেন, ওনার কথায় আমি জনগণের কাছে অনুরোধ জানাবো, এই প্রতারকটাকে বিশ্বাস করবেন। বিক্রম, একটা ছোট্ট প্রশ্ন করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রতিক্রিয়া, একটা প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে যে বেশ কয়েক বছর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় গিয়েছিলেন এবং বাধার মুখে পড়েছিলেন ইউনিভার্সিটিতে ঢোকার মুখে। সেই সময় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ হলে আজকে এই দিনটা দেখতে হতো না। সেই সময় মুখ্যমন্ত্রীর যা বয়ান এবং আজকের যা বয়ান, তার মধ্যে বিস্তর ফারাক। কি বলবেন? একটা ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রীর এর বাইরে কি বয়ান হতে পারে? তিনিও তো একই জিনিস করার মতন, তার আচরণ, তার স্বভাব, এটাই তো দাঁড়ায়। যদি তার মধ্যে একটুও মানবিক সেন্স থাকতো, তিনি ব্রাত্য বসুকে মন্ত্রিত্ব থেকে ছড়িয়ে দিতেন। উনি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পাবলিকের কে উনি গাড়ি চাপা দিয়ে যেতে পারেন না। দেশে আইনে যাই বলা থাক, ওনার গ্রেপ্তার হওয়া উচিত। ক্ষমতায় আছেন, গ্রেপ্তার হচ্ছেন না। ক্ষমতায় থাকতে থাকতে বেল নিয়ে বেরিয়ে যাবেন। পরিবার যদি লড়াই করব মনে করে, ক্ষমতা চলে গেলেও ব্রাত্য বসুকে ছাড়া হবে না। আমি একটা ছোট্ট প্রশ্ন করব। একদম গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভার রীতিমতো তার বয়ানে বলছে, রীতিমতো সংবাদ মাধ্যমের সামনেই তাকে বলতে শোনা গেল যে সেদিনকে একটা প্রশ্ন তো উঠেছে যে ওইটুকু জায়গায় যেখানে এত লোক জনসমাগম ছিল, সেখানে গাড়ির যে স্পিড ছিল সেটা মাত্রাতিরিক্ত ছিল। এবং আরো একটা প্রশ্ন উঠেছে, সেই সময় একদম ড্রাইভারকে বলতে শোনা গেল যে কোনোভাবে সেফ এক্সিট দিয়ে স্যারকে নিয়ে যাওয়াটাই তার কাছে প্রাধান্য পেয়েছিল। কি বলবেন? ড্রাইভারের সেফ এক্সিট দিয়ে নিয়ে যাবে কেন? পুলিশ কি ভ্যারেন্ডা বাজাচ্ছিল? পুলিশটা কি করছিল ওখানে বসে বসে? পুলিশ মদত দিচ্ছিল যাতে করে পিষে দিয়ে চলে যায়? পুলিশের কি ভূমিকা ছিল? এটা প্রতারকের কথার উত্তর দেওয়ার কত মানে হয় না। তৃণমূলের ড্রাইভার, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, এরা প্রতারক। উনি এক্সপ্লেনেশন দিচ্ছে, প্রতারণা এক্সপ্লেনেশন দিচ্ছেন। যদি সঠিক এক্সপ্লেনেশন দিতেন, ভারতবর্ষে অনেক বড় বড় ব্যক্তিত্ব রানোয়ার কেস খেয়েছেন, কেস খেয়ে তাদের কি হয়েছে আমরা জানি, তাদের সাজাও হয়েছে রানোয়ার কেসে। এবং এটা যিনি বয়ান দিয়েছেন
যিনি আহত হয়েছেন, আমি তাকে সাহস যোগাবো। আপনি বয়ানটা যেটা আপনি সবার সামনে বলেছেন সেটা কোর্টে আপনাকেই বয়ানই দিতে হবে, এবং বয়ানে স্টিক যদি তিনি থাকতে পারেন, মানে কোর্টে ক্রস এক্সামিনেশনে যদি ওনাকে ব্রাত্য বসু বেরোতে পারবেন না। উনি যদি ক্রস এক্সামিনেশনে ওনাকে কিছু না করতে পারে, ব্রাত্য বসু বেরোতে পারবে না। আমি আমি এবারে আসবো যে প্রশ্নটায়, আমি বলবো প্রাথমিক নিয়োগ দুর্নীতি, একদম নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে অন্যতম মামলাকারী আইনজীবী আপনি, বিক্রম ব্যানার্জি, আমি আপনার সামনে এসেছি। আমি একটা প্রশ্ন করবো প্রথমে, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 132 জন সুপারিশকারীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। একদম সিবিআই সূত্রে খবর যে 132 জনের অলরেডি একটি নামের তালিকা তৈরি করে ফেলেছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা, এবং যারা মূলত বেআইনিভাবে চাকরি প্রাপকদের কাছ থেকে সুপারিশকারী হিসেবে কাজ করেছিল, পাশাপাশি চাকরি দুর্নীতির কয়েক শতাংশ টাকা তারা আত্মসাৎ করেছিল বলেই খবর সিবিআই সূত্রে। তবে এই 132 জন কারা, কি তাদের পরিচয়, তারা সামনে আনতে চাইছেন না এই মুহূর্তে তদন্তকারীরা। নিজাম প্যালেস সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই 132 জন সুপারিশকারীর নামের তালিকা তৈরি করার পর তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এবং সিবিআই সূত্রে আরো খবর যে ধাপে ধাপে এই 132 জনকে ডেকে তাদের বয়ান রেকর্ড করে এই ঘটনায় একাধিক অজানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন তদন্তকারীরা। কিভাবে দেখছেন, কি বলবেন? আমার তো মনে হয় এটা আরো আগে করা উচিত ছিল, অনেক লেটে করছে সিবিআই। আমাদের রাজ্যে একমাত্র রাজ্য যেখানে চাকরি বিক্রি হয়, এখনো বিক্রি হচ্ছে। প্রতারকদের কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কোনো জিনিস হয়নি। তৃণমূল আর প্রতারক এটা এক জিনিস। প্রতারণা করাটা তাদের ব্যবসা। আর চাকরি নিয়ে কথা বলার থেকে আরেকটা কথা বলি, তৃণমূল যে প্রতারক, বাংলায় সারদা কোথায় হয়েছিল? তৃণমূলের নেতাগুলোই সারদা করেছিল। 25 লক্ষ লোকের টাকা মেরে দিয়ে চলে গেছে। এখন লোকে ভুলে গেছে সারদা, মানুষ এখন সারদা ভুলে গেছে, কিন্তু 25 লক্ষ লোকের টাকা মার গেছে, বাংলাতেই হয়েছে। এটা আপনার নেপালে হয়নি, এটা আপনার ভুটানে হয়নি, এটা আমেরিকাতে হয়নি, এটা ফ্রান্সে হয়, এটা পশ্চিম বাংলাতে, ভারতবর্ষের অনেক রাজ্য আছে হয়নি, বাংলাতে হয়েছে। তৃণমূলের কথা বিশ্বাস করা মানে আপনাকে ঠকাচ্ছে। যেমন ডিগ্রিও ঠকানো, ডিগ্রি পিএইচডি এটা ঠক, আইআইপিএম এর ডিগ্রি ঠকানো। কোন তৃণমূল যদি কাঁদে, তৃণমূল যদি হসপিটালে যায়, সবটাই প্রতারণা। হসপিটালে আপনার সিবিআই ডাকুক, হসপিটালে চলে যাবে, এসএসকেএম এ চলে যাবে, প্রতারণা। ভোটের আগে পা ভেঙে গেছে, এসএসকেএম এ ভর্তি, এও এক প্রতারণা। যিনি করেছেন তিনি জানেন, তিনি শুধুমাত্র গেছিলেন এসএসকেএম। প্রতারণা, এগুলো বেসিক্যালি প্রতারণা জনগণকে। আমি আঙুল দিয়ে এই জন্য দেখিয়ে দিতে চাই, মানুষ যাতে এটা ওনাদের প্রতারণাটা ধরতে পারে। এখন আমি একটা প্রশ্ন রাখবো, যে এই যে 132 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা বলছে সিবিআই, কোথাও কি কোন কোন দিক সামনে আসবে? দেখুন, এই মামলাতে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, আমি মনে করি আরো আগে করা উচিত ছিল। এই মামলার যিনি মূল প্রতারক বা প্রতারিকা যাই বলবেন না কেন, তাদেরকে যতদিন না সিবিআই ধরতে পারছে, ততদিন পর্যন্তই তদন্তকে আমি সফল তদন্ত বলে দাবি করতে পারি না। একদম সাম্প্রতিককালে সিবিআই একটি চার্জশিট দিয়েছে, সেখানে তারা যে চার্জশিটে রীতিমতো দেখা যাচ্ছে উঠে আসছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং সে জুড়ে যখন শোরগোল পড়ে যায়, সেখানে দেখা যাচ্ছে যে চার্জশিটে সেখানে পার্থ চট্টোপাধ্যায় ডেজিগনেশন হিসেবে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচয়, এবং সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় হিসেবে রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম একজন কর্ণধার। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার অভিযোগ অনুযায়ী যে তিনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 15 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। তবে এই অভিষেক ব্যানার্জি ঠিক কে, কি তার পরিচয়? এইটাই তো আমার সিবিআই এর কাছে, যে অভিষেক ব্যানার্জিটা কে, সিবিআই তো বলা উচিত ছিল। আর অভিষেক ব্যানার্জি, দেখুন অভিষেক ব্যানার্জি কে, ভাইপো, ভাইপো অভিষেক, ভাইপো কে আছে? এই কি আমাকে ধরে এনে সিবিআই এর কাছে দেখাতে হবে, নাকি আমি ধরে এনে আপনাদের কাছে ভাইপো এইভাবে দেখালে বলে দেবো? ভাইপো কে আছে? চাকরি বিক্রির টাকা কে খেয়েছে? গরু চুরির টাকা কে খেয়েছে?
আপনারা এই কথা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ডায়মন্ড হারবারের 3বারের তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে সিবিআই ভাববাচ্চে কথা বলছে, ওদের এই ভয় আমার ভালো লেগেছে। এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে এজেন্সির ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি, সেটাই এবার দেখতে চাই। আরজিকর ধর্ষণ মামলা আজ পর্যন্ত সমাধান করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, অথচ নির্বাচন এলেই তাদের সক্রিয়তা বেড়ে যায়। ডায়লগটা না মেরে তিনি আদালতে গিয়ে সেটা ক্ল্যারিফাই করতে পারেন। ডায়লগটা মেরে তো কোনো লাভ নেই। ওনার আইনজীবী যখন স্টেটমেন্ট দিয়েছেন, এই স্টেটমেন্টে তিনি তার নিজের নাম অ্যাডমিট করে নিয়েছেন। ওনার এই বক্তৃতা থেকে ওনার নিজের নাম উনিই অ্যাডমিট করছেন, এটাই আমরা ধরে নিতে পারি। তিনি নিজের নাম নিজেই বলে ফেলছে, ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি। তো উনি বলুন যে ওটা উনি নন। বলতে পারছেন না কেন? বলতে পারছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন সিবিআই ভয় পেয়েছে, সেটা ভালো লাগছে অভিষেক না না, তা উনি সিবিআই ভয় পেয়েছে ঠিক আছে, আপনি তো বলুন যে ওটা আপনি নন। লিপস অ্যান্ড বাউন্সটা আপনার নয়, বলতে পারবে? জল বিক্রি করে আপনার রোজগার, লিপস অ্যান্ড বাউন্সের জল কেউ খায়নি, শুধু আপনি একা খেয়েছেন, সেটা বলতে পারবে? বলা উচিত ছিল না আপনার। দেখুন, এগুলো কোনো কথা হলো না। একজন চুরি করে জেল খাটবে, জেল থেকে বেরিয়ে আসবে, আমরা সেটা চাই না। আমরা যেটা চাই সেটা হলো যে পরিবর্তন আসুক। বাংলা যুগের পর যুগ, বছরের পর বছর বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ পুরো অন্ধকারে চলে যাবে। আজকে 25,000 ছাত্রছাত্রী যারা আছে তারা কেন বিপদে পড়বে বলুন তো? এমন ভাবে আপনি চাকরি দেবেন কেন? তারা বিপদ, তারা এখনো সুপ্রিম কোর্টে চলছে তাদের মামলা। কি হবে আমরা জানি না, কিন্তু তাদের তো দৌড়তে হয়েছে। যেরকম আরো চাকরি আসবে যাদের দৌড়তে হবে, সরকারি প্রকল্প যারা বেনিফিট নিচ্ছে তাদেরও মামলায় যেতে হতে পারে। এই চুরি বৃত্তিটা আমরা পশ্চিম বাংলাতে বন্ধ করার জন্য লড়াইটা করছি। আইন দিয়ে যতটা সম্ভব আমরা আইন দিয়ে লড়াই করার চেষ্টা করছি, জনগণকে পাশে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি, এটাতেই আমরা আছি। দেখুন, আরজিকর মেডিকেল কলেজের প্রসঙ্গটা প্রশ্ন করবো একদম, যে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনায় তার নাম প্রকাশ করার জন্য কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এবং দাবি করেছিলেন যে এই ধরনের ক্ষেত্রে নাম এবং অন্য কোনো তথ্য প্রকাশ করা যায় না। বিনীত গোয়েলের মতো সিনিয়র আইপিএস অফিসার যে এটা জানতেন না তা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি বিনীত গোয়েলের তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যুক্ত তিনি, এবং তার অপসারণের দাবিও জানানো হয়েছিল ওই মামলায়। সেই মামলা এবার শুনলেন একদম বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। গত সপ্তাহে মামলাটি আমরা জানি যে প্রধান বিচারপতি টি.এস. সিবাগানাম ব্যক্তিগত কারণে না শুনে ছেড়ে দিয়েছেন, তারপর মামলাটি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করা হচ্ছে। নতুন বেঞ্চ একদম রাজ্য হলফনামা দিয়ে দাবি করছে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মামলাকারী এইরকম মামলা দায়ের করতে পারেন না। হলফনামার কপি ইতিমধ্যে দেওয়া হয়েছে মামলাকারীকে, কি বলবেন? আইনজীবী সম্বন্ধে কিছু আমি বলতে পারি না এখানে, প্রথমেই আপনাকে বলে রাখি। কিন্তু রাজ্য সরকার তো, এটা তো রাজ্য সরকার বলতো, এটা না বললে বরং বিস্মিত। রাজ্য সরকার প্রতারকরা চালাচ্ছে, তো রাজ্য সরকার এটা বলবে না তো কারা বলবে? যখন স্কুল সার্ভিস কমিশনে এই জালিয়াতিগুলো ধরা পড়ছিল তখন রাজ্য সরকার বলছিল ভুল হয়ে গেছে। 500 ভুল, 1000 ভুল, সবই ওদের ভুল। তো মুখ্যমন্ত্রী পদে বসে আছেন কেন? ওটাও বসানোটা ভুল, পদত্যাগ করা উচিত। তিনি বলছেন জনগণ তাকে নির্বাচন করেছে না। জনগণ কি সবসময় ঠিক বলে আপনার মনে হয়? যিনি রাজনীতি করেন, ভোটে দাঁড়ান, তিনি সবটা বলতে পারবেন না, সবসময় বলবেন জনগণ ঠিক। আপনার মনে হয় জনগণ সবসময় ঠিক? আমি ভোটে দাঁড়াই না তাই আমার বলতে কোনো অসুবিধা নাই। জনগণ সবসময় ঠিক এটা তো বলা সম্ভব না। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের কারখানা তৈরি করতে চেয়েছিলেন, তিনি ভোটে জিততে পারেন পশ্চিমবাংলাতে। আর বছরের পর বছর চুরি হচ্ছে, একটা দল ভোটে জিতে যাচ্ছে। তো জনগণ সবসময় ঠিক, এটা কি মানা যায় নাকি? জনগণ সবসময় ঠিক নয়। বিক্রম, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ওবিসি নিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার। একদম ওবিসি তালিকায় 110 গোষ্ঠী মুসলিম, ওবিসি তালিকায় হিন্দুদের বঞ্চনা, তালিকায় রাখা হয়েছে মাত্র 64 হিন্দু জনগোষ্ঠীকে। অভিযোগে সরব জগন্নাথ চ্যাটার্জি। একদম প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে তিনি বলছেন, কি বলবেন? দেখুন, ওবিসি নিয়ে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে করেছেন, ভবিষ্যতেও যদি বেআইনি ভাবে কিছু তিনি করেন যাবে। দেখুন, হাইকোর্টের রায়ে এরকম কোথাও বলেনি যে ওবিসি এ গেছে বা বি গেছে, হিন্দুদের যাবে না মুসলিমদের যাবে, মুসলিমদের যাবে না হিন্দুদের যাবে। কিন্তু বেআইনি কাজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন আবার যাবে।
আমি জানি না কেন উনি ডেলিভারেটলি পয়সা খেয়ে চাকরি দেন, মানে ওনার যারা সাগরেদ বাগরেদরা আছে, যেটা আমি বলতে চাইছি। এই যে উনি জানতেন না তা তো নয়। এতগুলো ছেলে যে বিপদে পড়ে গেল, পশ্চিমবাংলায় টাকা নিয়ে চাকরি বিক্রি হলো, এটা উনি জানতেন না, এটা তো অস্বীকার করতে পারবেন না। এটা না এটাকে 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 তিনি প্রশ্রয় দেন কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিনি সবকিছু জানেন, তার পদত্যাগ করা উচিত, পার্টিকুলার ওনার পদত্যাগ করা উচিত, ওনার পদত্যাগ করা উচিত। ঠিক সেরকমই ওবিসি আপনি যদি করতেই না পারেন, পদত্যাগ করা উচিত। আবার যদি হাইকোর্ট উড়িয়ে দেয়, আপনার কি মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে? পদত্যাগ করা উচিত ওনার। এই ওবিসি মামলা নির্বাচনে কি এর প্রভাব পড়বে কি মনে হয়? দেখুন, নির্বাচন দিয়ে তো আর মামলা হয় না, আর মামলা দিয়ে নির্বাচন হয় না। এটা আইনের বিষয়, আইন নিয়ে লড়াই হচ্ছে। বেআইনি কাজ করলে কোর্ট, এখানে ভারতবর্ষে কোর্ট এখনো আছে, হাইকোর্টও আছে, সুপ্রিম, এখনো জুডিশিয়ারি ভারতবর্ষে ইন্ডিপেন্ডেন্ট, আমি এটা মনে করি।